শ্রোতা বন্ধুরা, এই ভরা দ্বীপ্রহরে সবাইকে স্বাগত। আজকে আমি আছি মাগুরা জেলা শ্রীপুর থানা আমার বাসভবনে, অর্থাৎ আমার বাড়ি গোবিন্দপুর গ্রামে। আমার বাড়ির পিছনে যে মাঠ, অর্থাৎ যে মাটিতেই আমার জন্ম, যে মাটিতেই আমার বসবাস, ছোটবেলাটা, মধ্যম বয়স সব এখানেই কেটেছে। সেসব স্মৃতিগুলো এখন রোমন্থন করার জন্য, বা আমি বাড়িতে আসলেই, মাঠে না আসলে আমার ভালো লাগে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বাড়ির পিছনে যে মাঠ, সবুজের আবহে ভরা, প্রাকৃতিক নৈসর্গ যেন প্রকৃতি এখানে ঢেলে দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আজকে আমি আমার একটা জমিতে যাব, সেখানে জাংলা অর্থাৎ টাংলার একটা কাজ করা হবে, যাতে পারিবারিক যে সবজিগুলো খাওয়া দাওয়ার ক্ষেত্রে লাগে, খাঁটি যে সবজিগুলো খাওয়া দাওয়ার ক্ষেত্রে লাগে, সেগুলো কিভাবে আহ, লাগানো যায় বা জাংলা কিভাবে দিতে হয় সেটাই আজকে করতে যাব। তো চলুন আমার সাথে। এটা হচ্ছে আমাদের পাটের জমি। এরপরেই আমাদের আরেক খণ্ড জমি আছে, যেখানে আমরা মানে পরিবারে অথেন্টিক খাবার যাতে খাওয়া যায়, ফরমালিন মুক্ত, আমরা পুঁইশাক পাশাপাশি বেশ কয়েকটা সবজি এখানে চাষ করব। তো সেই জমিতে আমরা যাচ্ছি টাংলা দিতে। আসুন দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম দিকে ডান দিকে উভয় দিকেই তিলের জমি, তিলের ক্ষেত। শ্রোতা বন্ধুরা, এটা আমার কাকার মেহগিনি বাগান। তো আমাদের এই মাঠের যত কৃষক শ্রেণী মাঠে কাজ করেন, ভরা রৌদ্রে যখন ক্লান্ত হয়ে যান, তখন এই মেহগিনি বাগানে এসে আশ্রয় লাভ করেন। এখানের যে শুদ্ধ বাতাস, প্রাকৃতিক যে বাতাস, সেটা গ্রহণ করেন। আবার অনেক সময় খাওয়া দাওয়ার যে বিষয় থাকে, সকালে বা দুপুরে যে খাবারগুলো থাকে, সেই খাবারগুলো তারা এখানে এসে খায়। তো দর্শক বন্ধু, আমরা কিছু দূরেই দেখতে পাচ্ছি কিছু তাল পড়ে আছে। এটা অবশ্যই আমার ভাই ব্রাদার্স বা ভাস্তের শ্রেণী যারা আছে তাদের কাজ। আমার কাছে মনে হয় যে ছোটবেলায় আমরা কত মানে আমাদের গাছ বা পরের গাছ, অন্যদের গাছ, গাছ থেকে আমার কাছে কিছু একদম অথেন্টিক তাল এখনো খাওয়া হয়নি, আমার হাতেই আছে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এলাকায় অতি ভদ্র, সুশীল, মার্জিত যে আহ, ভাই ব্রাদার্স বা ভাস্তেগুলো আছে, তাদেরই সম্ভবত এই কাজ। এই কাজটা অবশ্য আমরাও করেছিলাম, যেহেতু তারা আমাদের ভাস্তে ভাই, তারা যে করবে না এমনটা হতে পারে না। দর্শক বন্ধুরা, আসলে ছোটবেলার অভ্যাস তো, আমাদের ভিটায় অনেক আম গাছ আছে। ছোটবেলায় বন্ধু বান্ধবের সাথে রাত বিরাত ঝড় বৃষ্টির পরে আমরা সাপ ভূতের ভয় উপেক্ষা করে আম খুঁড়তে আসতাম। তো যেহেতু ছোটবেলার অভ্যাস, সেই অভ্যাসটা এখনো যায়নি, তা ভেবেই নিলাম যে গাছের তলায় পাকা আম পড়ে আছে কিনা। কিন্তু আসলে বিষয়টা এরকম যে এখন তো আমের সিজনের প্রায় শেষ পর্যায়ে, আম অনেকাংশে ফুরাই গেছে, এখনো গাছে ঝুলন্ত অবস্থায় আছে, হয়তোবা কিছুদিনের মধ্যে পেকে যাবে, পড়বে, হয়তোবা কেউ সেটাকে খুঁটে নেবে। দর্শক বন্ধুরা, আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমাদের ভিটা। আমাদের ভিটায় যে জমিটুকু আছে, সেই জমিতে একটা মোটর আছে। এই অঞ্চলে আশেপাশে যে জমিগুলো আছে, সেই জমিগুলোতে জল এখান থেকে প্রদান করা হয়। পাশাপাশি ধানের সময়, পাটের সময় বা বিভিন্ন সবজি চাষের সময় যে জল প্রদান করা হয়, এখান থেকে করা হয়। এই হচ্ছে আমাদের ভিটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের গাছ আছে, যেমন মেহগুনি গাছ, কলা গাছ, আম গাছ, সুপারি গাছ। আমি এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই নাই, বা তখন অ্যাডমিশন পরীক্ষা দিব, ওই সময়টাতেই এই গাছগুলো লাগানো। দর্শক বন্ধুরা দেখেন এই গাছগুলো, আমি কিন্তু সেই ছোটই আছি, আমাকে দেখে মনে হয় না যে আমি অনার্স মাস্টার্স পাশ করেছি, একটা কলেজে চাকরিরত আছে। কিন্তু দেখেন এই গাছগুলো কত বড় হয়ে গেছে। পাশাপাশি এই যে মেহগুনি গাছ, তারপরে দেবদারু গাছ, কত গাছ, সুপারি গাছ, কলা গাছ, সব কিছুতে একাকার এই ভিটাটি। শ্রোতা বন্ধুরা, একটা সময় আমি প্রচুর রকমের বাদর ছিলাম। বাদর যেভাবে গাছে উঠতে পারে, আমি ঠিক একইভাবেই পারতাম। কিন্তু দীর্ঘদিন পরে আজকে মনে হলো একটু গাছে উঠি বাদরের মতো। আমি যে গাছটাতে উঠছি, কই ভিটামিন কই, আমি যে গাছটিতে উঠছি সেটা একটা সুপারি গাছ। আগে প্রচুর লম্বা লম্বা গাছে সুপারি পাড়তে উঠতাম, কাঁঠাল গাছে উঠতাম, আম গাছ, পাশাপাশি যে কোনো গাছে অনায়াসে উঠে যেতাম। তো দীর্ঘদিন পরে আমার কাছে মনে হলো যে সেই অভ্যাসটা আমার আছে কিনা, বাদরে সেই ভাবটা আছে কিনা, সেইটাই প্রতিফলন ঘটানোর জন্য চেষ্টা করতেছি। তবে মনে হচ্ছে বেশ
দক্ষতা একদম নষ্ট হয়ে যায়নি। ওকে, সুপারি অবশ্য এখনো পাকিনি, কাঁচাই রয়ে গেছে। তো এই যে আমি নেমে যাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এটা আমাদের আরো একটি পাট ক্ষেত। তবে বেশ মজার একটা বিষয় হলো যে যারা মাঠে কাজ করে হঠাৎ করে প্রাকৃতিক ডাক দিল, তখন তো আশেপাশে বাড়ি নেই বা আশেপাশে টয়লেটও নেই। প্রাকৃতিক কাজটা কোথায় সমাধান করা যায় সেই সমাধানের একমাত্র পথ পাট ক্ষেত, আশেপাশে শন ক্ষেত, আশেপাশে বিভিন্ন যে বাগান, সেই বাগানেই তারা সমাধান করে। এবং আমি একটা সময়, আমিও যে এর বাইরে তাও না, তবে মজার বিষয় হলো তারা যে কোথায় শোষ কাজ করতো এই বিষয়টার কাজ এখনো চলমান। এই রিসার্চটা এখনো মানুষ করে যাচ্ছে, কোনো সমাধান নেই। এখনো তার সমাধান পেতে হয়তো বা আমাদের কয়েক যুগ কেটে যাবে। তথ্য প্রযুক্তির যদি কখনো প্রসার ঘটে, উন্নতির উচ্চ মাত্রায় পৌঁছায়, তবেই হয়তো বা আমরা পেতে পারি যে পটি করার পরে শৌচ কাজ আসলে কোথায় করতো তারা। ইট পাথরের শহরে থাকতে থাকতে একদমই রোবোটিক্স জীবন হয়ে গেছে। কিন্তু যখন বাড়িতে আসি তখন এই যে সবুজ ঘাস, সবুজের সমারোহ, আমি বাড়িতে আসলেই খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটি। ভোরের যে স্নিগ্ধ শিশির কণা তার উপরে হাঁটি। তার অনুভূতি যে এতটাই প্রসন্নকর তা আসলে অনবদ্য। দর্শক বন্ধুরা, এতক্ষণ পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জমিতে আমরা আসতে সক্ষম হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জমিতে একটা টাংলা, অথবা আমাদের এই অঞ্চলের ভাষা অনুযায়ী জাংলা, এটা দেওয়া হচ্ছে। তো এই জাংলা দেওয়ার উদ্দেশ্য হলো এই জমিতে বীজ বপন করা হয়েছে। এখানে বরবটি, লাউ, সিম, ঝিঙে, ধুন্দল, এই জাতীয় যে সবজিগুলো আছে। তো এই জাংলা দেওয়ার উদ্দেশ্য হলো যে এই বীজগুলো যখন বেয়ে বেয়ে এই পাটকাঠির উপরে আসবে, তখন এদের যে বিস্তার সেটা ঘটাতে পারবে এবং একটা সময় গিয়ে যখন ফলন দিবে সেই ফলনগুলো নিচ দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তারপর একটা সময় যখন পরিপক্ক বা খাওয়ার যোগ্য হবে, তখন গৃহস্থালী এখান থেকে সেই সবজিগুলো সংগ্রহ করে নিজে রান্নার কাজে লাগাবে। পাশাপাশি যদি অতিরিক্ত সবজি থেকে থাকে, তাহলে অনেকেই আছে যারা বাজারে বিক্রি করে একটা বৃহৎ অঙ্কের টাকার সমর্থন পায়। বন্ধুরা, আমাদের জমিতে বেশ কিছু ঘাস হয়েছে। সেই ঘাসগুলোই এখন পরিষ্কার করার কাজে আমি নিয়োজিত হয়েছি। তো আগেকার সময় যখন আমি বাড়িতে থাকতাম তখন আমাদের বেশ কয়েকটা ছাগল, গরু আমরা পালন করতাম। তো তাদের জন্য প্রচুর পরিমাণে ঘাস কিনতে এই মাঠে আসতাম। সেই সময়টা এখন নেই, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে অমলিন। দর্শক বন্ধুরা, আমি যখনই বাড়িতে আসি তখন আমার বাড়ির পাশে একটা বড় মাছের বাজার আছে। আমি চেষ্টা করি বাজারের মোটামুটি পর্যায়ে একটা বড় মাছ সেটা বাড়িতে নিয়ে আসার জন্য। তো আজকেও সেই নিয়ম অনুযায়ী একটা মাছ নিয়ে এসেছি। মাছটার ওজন ছিল 3 কেজি 300 গ্রাম। তো সেই মাছটার সাথে আমি ভাবলাম যে কোন সবজিটা বেশি পারফেক্ট বা স্বাদময় হবে। রুই মাছ। তো রুই মাছের মাথা দিয়ে ঘন্ট করার জন্য তো আমি ভাবলাম যে আমাদের জমি থেকে এই যে কিছু কচুর ডগা বা কচুর লতি আমরা সংগ্রহ করি। তো বন্ধুরা, এই যে মাঠে শুধু একটা উদ্দেশ্যে আসিনি, স্মৃতিগুলো রোমন্থন করতে, পাশাপাশি এই যে মাছটা এনেছি একটা উপযুক্ত তরকারি সংগ্রহ করার জন্য মূলত মাঠে এসেছি। তো এখন আমরা এই যে কিছু কচুর লতা বা ডগা আমরা সংগ্রহ করছি, যাতে এটা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করে খাওয়া যায়। তো আপনারা যদি এই কচুর লতি বা পাতা দিয়ে, ডটা দিয়ে মাছের মাথা খেয়ে থাকেন, কেমন খেয়েছেন বা স্বাদটা কেমন সেটা আমাদের কমেন্টে জানাবেন। এখন আমরা একটা বৃহৎ জমিতে আছি, যে জমিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো, কয়েক শত বরই গাছের চারা রোপণ করা হয়েছে। এইখানে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গাছ এবং কলম দেওয়া গাছ আছে। এখানে কিছুদিন পরেই আপেল কুল, কুল বরই, 19 এই জাতীয় যে বরইগুলো আছে সেই বরইগুলো জন্মাবে এবং এইটা একটা সময় পরিপক্ক হলে, পেকে গেলে এখান থেকেই আহ সংগ্রহ করে ঢাকায় তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় এবং বৃহৎ একটা অঙ্কের টাকা এখান থেকে উপার্জন করার সুযোগ তৈরি হয়। এখন আমরা আসল প্রকৃত যে কৃষক তাদের কাছে নিয়ে আসছি। এখানে আমার বাবা, তিনি আসলে কাজ করছেন জাংলা দেওয়ার যে আহ, বাঁধার যে কাজ সেইটা। ওই পাশে আমার দাদা আছেন। এরপরে আমার ছোট ভাই আছেন, যার কবিতা কিছুদিন আগেই আমার ফেসবুকে আপলোড করেছিলাম, আপনারা বেশ রিয়াক্ট এবং ভালো বলে সম্বোধন করেছিলেন। ও ঢাকা কলেজে পড়াশোনা করছে। আমার দাদা অনার্স মাস্টার শেষ করে এখন জবের প্রিপারেশন নিচ্ছেন, ইকোনমিক্সে অনার্স মাস্টার শেষ করেছেন। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ব্লগের শেষ পর্যায়ে। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।